আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। অন্যের দেশে আয়না বিক্রি করা, এই বাক্যটি বা এই প্রবাদ বাক্যটি মনে হয় বাংলাদেশের জন্যই তৈরি করা, কিংবা তীরে এসে তরি ডুবা, এটাও মনে হয় বাংলাদেশের জন্যই আসলে বলা হয়েছিল বা কেউ আসলে বাণীটা দিয়েছিলেন। কারণ কি দেখেন, বাংলাদেশ সব সময় এই তীরে এসে তরি ডোবায়। এমনকি আজকের ম্যাচটিতেও নেপালের সাথে নিশ্চিত জেতা ম্যাচ, সেই ম্যাচটি বাংলাদেশ হেরে গেল। এটা কি মেনে নেওয়া যায়? হামজা চৌধুরী আজকে কি অসাধারণ দুটি গোল করলেন। একটি হচ্ছে পেনাল্টি থেকে প্যানেনকা শটের মাধ্যমে তিনি গোল করলেন, এবং প্রথমটি যেটা করে আসলে বাংলাদেশকে কামব্যাক করালেন সেটা ছিল হচ্ছে বাইসাইকেল কিকে। অসাধারণ, বাংলাদেশের হয়ে কেউ এমন গোল করতে পারে এটা আসলে অবিশ্বাস্য, এবং এটা হামজা চৌধুরী দ্বারাই সম্ভব। এবং হামজা চৌধুরী তিনি আসলে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই যেরকমভাবে নিজেকে আসলে মেলে ধরেছেন বাংলাদেশ দলের হয়ে, যেরকম নিবেদিত প্রাণ হয়ে খেলছেন বাংলাদেশ টিমে, মনে হয় অন্য কেউ এতটা আপ্রাণ চেষ্টা কেউ করে না। হামজা চৌধুরীর গোল দুটো আজকে পূর্ণতা পেত, কিন্তু আসলে এই অথর্বদের কারণে আসলে বাংলাদেশের এই ম্যাচটা কিন্তু পূর্ণতা পেল না। হামজা চৌধুরীর দুটি গোল, মানে কি বলবো, হামজা চৌধুরী জান প্রাণ উজাড় করে দিয়ে বাংলাদেশের জন্য হয়ে খেলেন। তিনি আসলে ইনজুরিতে পড়ে উঠে গেলেন মাঠ থেকে, যখন ইনজুর্ড হয়ে আমাদের খুব খারাপ লাগছিল। কিন্তু বিষয়টা হচ্ছে মাত্র 5 মিনিট এক্সট্রা টাইম, এই 5 মিনিট কি বাংলাদেশ ঠেকিয়ে রাখতে পারে না? মানে এতটা অথর্ব হয় কিভাবে একটি দল? ক্রিকেটের যে দশা, ফুটবলের সেই দশা। সেই হংকং চায়নার সাথে ম্যাচগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচ, মানে যেভাবে বাংলাদেশ শেষ মুহূর্তে হেরে যাচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আসলে অসহ্যকর, বিরক্তিকর। এদেরকে কি বলবো, যাই বলে আসলে কম হয়ে যায়। হামজা চৌধুরী আসলে আমার মনে হয় যে এই দেশের হয়ে তার খেলাই উচিত না। এত আসলে আমাদের এক্সপেকটেশন ছিল হামজা চৌধুরী দেশে আসলেন, সেই সাথে অনেক প্লেয়ার আসলে বাংলাদেশের হয়ে খেলতে আসলেন, তারা যেভাবে বাংলাদেশ দলটাকে আসলে বদলে দিচ্ছিলেন, সেইখানে কিন্তু বাংলাদেশি যারা হচ্ছে এখান থেকে উঠে এসেছে, যারা খেলছেন, তারা কিন্তু আসলে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। সেই দিন হংকং চায়নার সাথে যে গোলটি আসলে বাংলাদেশ কামব্যাক করেছিল, সেটা মনে হচ্ছিল ইউরোপের কোনো খেলা, এরকম একটা আসলে আমরা ফিল পাচ্ছিলাম। কিন্তু দেখেন, এই যে এরা হামজা চৌধুরী উঠে গেছে, তারপরে দলের কি অবস্থা। হামজা চৌধুরী একাই পুরো মাঠকে আসলে কন্ট্রোল করেন, এবং হচ্ছে বিপক্ষ দল খুব চাপে থাকেন, সেটা কিন্তু বোঝাই যায়। কিন্তু হামজা চৌধুরীকে ছাড়া 5টা মিনিট কি বাংলাদেশ আসলে ফাইট করতে পারে না? এটা আসলে মেনে নেওয়া যায় না। আমার গলাটা একটু আজকে আসলে ঠান্ডা কাশি লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণে একটু অন্যরকম শোনাচ্ছে। এই বিষয়টা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কি বলবো, আসলেই মনে হয় যে আসলে বাংলাদেশের হামজা চৌধুরী খেলা উচিত না। অন্যদের দেশে আয়না বিক্রি করতে আসা কখনোই উচিত না। বাংলাদেশ কখনো গুণীদের সম্মান করতে জানে না, কদর করতে জানে না, সেই বিষয়টাই কিন্তু হচ্ছে। আর মিতুল মার্মা, একে নিয়ে আর কি বলবো ভাই। আপনি আনিসুর রহমান জিকো, সে অপরাধ করেছিল, সে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার, তাকে না নেন, অন্তত আরেকটা ভালো গোলকিপার আনেন। কিন্তু এই মিতুল মার্মা চলে না। ঠিক আছে, বলটা অ্যাঙ্গেলে ছিল, কর্নার কিকটা যে নেওয়া হলো, তার কিন্তু পায়ে লেগে গোলটা হয়েছে। এটা কিন্তু অন্য কোনো গোলকিপার হলো ইজিলি সেভ করতে পারতো, সে কিন্তু সেভ করতে পারছে না। বারবার প্রত্যেক ম্যাচে সে ভুল করছে। এটা খুব জোরালো শট ছিল না, অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলটা একটু কঠিন ছিল, কিন্তু এই গোলটা এটা আসলে গোল হওয়ার মতো না। সে গোলকিপার সহ গোল হয়ে যায়, এগুলো মেনে নেওয়া যায় না। মিতুল মার্মাকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে, তাছাড়া বাংলাদেশ ভালো করবে না। ভারতের সাথে ম্যাচ জানি না হামজা চৌধুরী খেলতে পারবে কিনা, আশা করবো যে সে কামব্যাক করবে, সেই সাথে জায়ান, সেও কামব্যাক করবে। আসলে কি বলবো, আমরা ওই আসলে প্রত্যাশা করেই যাই, আর তারা আমাদেরকে আসলে কষ্ট দিয়ে যায়, কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।